প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরদিনই আন্দোলন স্থগিত করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমাদের এই চলমান মর্যাদা রক্ষার আন্দোলনকে আমরা স্থগিত ঘোষণা করেছি। আগামীকাল থেকে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। 9 দিন পর এমন ঘোষণায় উল্লসিত শিক্ষার্থীরা। আমরা অনেক বেশি আনন্দিত যে আমাদের ক্লাস পরীক্ষা আবার পূর্বের মতো স্বাভাবিকভাবে চলতে থাকবে। শিক্ষকদেরও উচিত যে তাদের আন্দোলন প্রত্যাহার করছে এবং আমাদের ক্লাস একদম ভালো মতো শুরু করে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে বাবলুকে বাদ দিলেন এরশাদ। আবারও মহাসচিব রুহুল আমিন হাওলাদার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করল দলের সংসদীয় কমিটি। নকশায় সংশোধনী আনা হচ্ছে মালিবাগ মৌচাক ফ্লাইওভার প্রকল্পে। ব্যয় বাড়ল প্রায় 450 কোটি টাকা। টেকনিক্যাল সভায় সিদ্ধান্ত, দুর্ভোগের শঙ্কায় স্থানীয়রা। জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়াই এখন চ্যালেঞ্জ বললেন ফখরুল। সমাধি না সরাতে সরকারের প্রতি আহ্বান। ইন্টারনেট ব্যবহারে দেশে প্রতি 20 সেকেন্ডে ঘটছে একটি করে সাইবার অপরাধ। ক্ষতিকর প্রভাব পড়ছে ব্যক্তি ও জাতীয় জীবনে। নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়ার তাগিদ। এবং শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের 24 বছর পূর্ণ হলো আজ। তার স্মৃতি জাদুঘর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। অষ্টম জাতীয় বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে কর্মবিরতি স্থগিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নেন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের শিক্ষকদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এদিকে শিক্ষক কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তারা। গত 11 জানুয়ারি থেকে বেতন কাঠামোতে পদমর্যাদা বৃদ্ধি সহ কয়েক দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেন দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। টানা 8 দিন কর্মবিরতির পর সোমবার সংকট নিরসনে শিক্ষকদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পর মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে সভায় বসেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষক প্রতিনিধিরা। সভা শেষে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এছাড়া বুধবার থেকে ক্লাস নেওয়া সহ একাডেমিক কার্যক্রম শুরু করারও ঘোষণা দেন তারা। আমাদেরকে উনি আশ্বস্ত করেন সুনির্দিষ্টভাবে যে উনি ব্যাপারগুলো দেখবেন এবং আমরা উনি আমাদেরকে অনুরোধ জানিয়েছেন যাতে আমাদের কর্মসূচি প্রত্যাহার করি। আমাদের এই চলমান মর্যাদা রক্ষার আন্দোলনকে আমরা স্থগিত ঘোষণা করেছি। এটি হলো স্থগিত, আমরা আন্দোলন প্রত্যাহার করে নেইনি। আগামীকাল থেকে আমাদের এই কর্মসূচি আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। এদিকে শিক্ষকদের আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। কার্যকর পদক্ষেপ নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানায় তারা। আমরা অনেক বেশি আনন্দিত যে আমাদের ক্লাস পরীক্ষা আবার পূর্বের মতো স্বাভাবিকভাবে চলতে থাকবে এবং আমরা ক্যাম্পাসে স্বাভাবিকভাবে আসতে পারবো, যাইতে পারবো। বড় আকারের সেশন যাতে পড়ে যেতাম, কিন্তু একমাত্র প্রধানমন্ত্রীর কারণ এবং আমাদের সাধ্যের চেষ্টা। শিক্ষকদেরও উচিত যে তাদের আন্দোলন প্রত্যাহার করছে এবং আমাদের ক্লাস একদম ভালো মতো শুরু করে। স্থবিরতা কাটিয়ে শিগগিরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবারও মুখরিত হয়ে উঠবে শিক্ষার্থীদের পদচারণায়, এমনটাই প্রত্যাশা সকলের। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। দলের পরবর্তী উত্তরসূরি আর মহাসচিবের পদ নিয়ে আবারও বিতর্ক আর নানা নাটকীয়তায় জড়ালো জাতীয় পার্টি। দলের কো চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণার পর থেকেই শুরু হয় এই বিতর্ক। আজ দিনভর চলে মিটিং, পাল্টা মিটিং আর পরস্পর বিরোধী অভিযোগ। এরই ধারাবাহিকতায় জিয়াউদ্দিন বাবলুকে বরখাস্ত করে এরশাদ আবারও মহাসচিব করলেন রুহুল আমিন হাওলাদারকে। তবে বিকেলে সংসদে জাতীয় পার্টির সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করা হয়। জাতীয় পার্টির কো চেয়ারম্যান বা উত্তরসূরি হিসেবে জিএম কাদেরের নাম ঘোষণার পর থেকেই আবারও আলোচনায় আসে সংসদের প্রধান বিরোধী দল। আর এবার নতুন করে দলটিতে বিতর্ক দানা বেঁধেছে মহাসচিবের পদ নিয়ে।
মঙ্গলবার দুপুরে দলটির বনানী কার্যালয়ে চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে মহাসচিব পদে রদবদলের ঘোষণা দেন। জিয়াউদ্দিন বাবলুর পরিবর্তে আবারও দলের মহাসচিব করেন রুহুল আমিন হাওলাদারকে। সেই সাথে জানানো হয় রওশন এরশাদের সাথে কোনো বিরোধ নয়, দলের স্বার্থেই এই সিদ্ধান্ত। বাবলু প্রায় 2 বছর পার্টির সেক্রেটারি জেনারেল ছিলেন, একটা বর্ধিত সভা করতে পারেন নাই, একটা প্রেসিডেন্ট মিটিং করতে পারেন নাই। আমার সিদ্ধান্ত অমান্য করে পার্টির মধ্যে বিভাজন করার সৃষ্টি করেছেন। পার্টির শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের স্বার্থে তাকে মহাসচিব থেকে আমি আজ থেকে মহাসচিবের দায়িত্ব পালন করবেন রুহুল আমিন হাওলাদার। কো চেয়ারম্যানের পদ নিয়ে জাপাতে আবারও যে নাটকীয়তা সৃষ্টি হয়েছে, আগামী এপ্রিলে অনুষ্ঠিতব্য সম্মেলনের মাধ্যমেই সেই সমস্যার সমাধান হবে। আমার মধ্যে এবং আমার স্ত্রী বিরোধী নেতার মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি বলছি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, থাকতে পারে না। কো চেয়ারম্যান পদ যদি সাংগঠনিকভাবে রাখতে হয়, আগামী কাউন্সিলে তা পাশ করা হবে। এদিকে বিকেলে সংসদে এরশাদ ও রওশন এরশাদের উপস্থিতিতেই দলটির সংসদীয় কমিটির বৈঠক শেষে জিয়াউদ্দিন বাবলু গণমাধ্যমে কোনো কথা না বললেও প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম জানান, গত কদিনে চেয়ারম্যানের নেয়া সব সিদ্ধান্তে দ্বিমত রয়েছে দলের সংসদীয় কমিটির সকল সদস্যের। আমরা বলেছি যে গত যত সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলির ব্যাপারে প্রত্যেকটা এমপি এর বিরোধিতা করেছে তারা, এবং পার্টির চেয়ারম্যানকে অনুরোধ করেছে এটা পরিবর্তন করার জন্য, এবং বলা হচ্ছে যৌথ মিটিং করার মাধ্যমে যাতে এইসব করা হয়। এবং না 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 আমরা বলেছি তো, মেনে নিলে তো আর প্রত্যাখ্যান হয় না। সবশেষ সংসদ থেকে বেরিয়ে দলীয় চেয়ারম্যান এইচ.এম. এরশাদ সাংবাদিকদের জানান, সিদ্ধান্তে অটল থাকছেন আমৃত্যু। অটল থাকবো, জীবনের শেষ মতো অটল থাকবো। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রায় 446 কোটি টাকা নির্মাণ ব্যয় বাড়ল মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পে। সেই সঙ্গে আরও 1.5 বছর বাড়ানো হলো প্রকল্প বাস্তবায়নের মেয়াদও। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রকল্পটির সংশোধনী অনুমোদন দেওয়া হয়। এদিকে নির্ধারিত সময়ে ফ্লাইওভারের কাজ শেষ না হওয়ায় আরও দুর্ভোগের আশঙ্কা করছেন স্থানীয় জনগণ। নানা ধরনের উন্নয়ন কাজের অজুহাতে খানাখন্দে ভরা রাজধানীর রাস্তাঘাট, ফলে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। নগরবাসীর দুর্ভোগ কমাতেই 2011 সালে প্রাক্কলিত ব্যয় 772 কোটি টাকা ধরে মগবাজার মৌচাক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রত্যাশা ছিল 2015 সালে প্রকল্পটি শেষ হলে কিছুটা লাঘব হবে ভোগান্তি, কিন্তু স্থানীয় সরকার বিভাগ নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ করতে ব্যর্থ হওয়ায় এখন সময় বাড়ানো হলো 2017 সালের জুন পর্যন্ত। সাধারণ মানুষ বলছেন এতে দুর্ভোগ আরো বাড়বে। 17 সালে শেষ হলে কেমন হবে বলে, মানুষের কষ্ট রেডি, এটা সরকার বুঝতেছে, বুঝে না তো। সকাল 6টা আসলেও দেখা যায় জায়গা যানজট হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টাও কেটে যায়, বসে থাকতে হয়, অনেক জায়গায় টাইম মেনটেন করা যাচ্ছে না। একনেক সভায় প্রধানমন্ত্রী প্রকল্পটি আরো যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছেন বলেও জানান পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, 450 মিটার বেড়ে এই ফ্লাইওভারের দূরত্ব এখন 8.7 কিলোমিটার। এই ফ্লাইওভারের লেংথ বেড়েছে, আবার ফ্লাইওভারের স্ট্রাকচারও চেঞ্জ করা হচ্ছে। আগে ছিল 2 তলা, এখন কোনো কোনো অংশে 3 তলা হয়ে যাবে, এবং সেখানেও কস্ট বেড়েছে। রেল লাইনের পারে গিয়েই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেখান থেকে শেষ না করে এটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন এটাকে শেষ করতে হবে একদম আতিঝিল। আরেকটা হচ্ছে আমাদের হলো সোনাগা হোটেল পর্যন্ত। বাড়তি এলাকা নেওয়ার জন্য একটু আরো সময় বেশি লেগে যাচ্ছে। 17 সালের জুন মাস নাগাদ লাস্ট টাইম অরিজিনাল কস্ট হলো 772, এখন 1218 হয়েছে, এখন বেড়েছে হলো 446। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 4830 কোটি টাকা। এ সময় প্রায় 900 কোটি টাকা নির্মাণ ব্যয় বাড়িয়ে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীয় অনুমোদন দেয় একনেক। মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 80তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা তার সঙ্গে ছিলেন। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়াই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ। জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসতে থাকেন বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসেন বেলা 11:30টার দিকে। তার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল সরকারের বিরুদ্ধে দেশের মানুষের মৌলিক অধিকার হরণের অভিযোগ তোলেন। এখন গণতন্ত্র নির্বাসিত, বাংলাদেশ এখন বিপন্ন হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা কাজ করছি। মূল চ্যালেঞ্জ এই মুহূর্তে গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা, জনগণের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা, জনগণের ভোটের যে অধিকার, বাক স্বাধীনতা, জনগণের সংগঠন করবার স্বাধীনতা, মৌলিক যে অধিকারগুলো সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসাই এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় কাজ। এদিকে শ্রদ্ধা জানাতে এসে জিয়াউর রহমানের সমাধি স্থানান্তরের উদ্যোগের সমালোচনা করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। এটা সরকারের বিভিন্ন চালের একটি অংশ। জিয়া রহমানের মাজার এখান থেকে তোলা যাবে না। কাজে সরকারের কাছে আমরা বলবো যে এইসব অবস্থা থেকে, এইসব বক্তব্য থেকে দূরে থেকে দেশে যে আজকে সংকট, সেই সংকট মোচনে এগিয়ে যান। দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান সহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে দলটি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ইন্টারনেট ব্যবহারে দেশে ক্রমেই বাড়ছে সাইবার অপরাধ। বেসরকারি হিসেবে প্রতি 20 সেকেন্ডে এ ধরনের একটি অপরাধ হচ্ছে, যার ক্ষতিকর প্রভাব পড়ছে ব্যক্তি থেকে শুরু করে জাতীয় জীবনেও। এই অবস্থায় শঙ্কা প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, এখনই সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করা না গেলে অচিরেই হুমকির মুখে পড়বে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। সাইবার অপরাধ নিয়ে তারিকুজ্জামান শিমুলের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। অপলক নয়নে অবিরাম চেয়ে থাকা, শহর কিংবা গ্রামে, ঘরে কি বাইরে, এক মনা চাহনির এমন দৃশ্য আজকাল কোথাও যেন অচেনা নয়। কেননা যুগটাই এখন ফেসবুকের। দেশে ক্রমশ বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশে ইন্টারনেটের গ্রাহক প্রায় 5.5 কোটি। এর মধ্যে কেবল গত 2 বছরে গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় 2 কোটি। বিপুল সংখ্যক এসব মানুষ আবার যুক্ত হচ্ছেন সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমের সঙ্গে। বিশেষ করে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। ইন্টারনেটের ক্রমবর্ধমান এই ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। বেসরকারি এক গবেষণায় দেখা গেছে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় 60% কোনো না কোনোভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছেন। ছদ্মবেশে বখাটেপনা থেকে শুরু করে সামাজিক মাধ্যমে অহরহই হচ্ছে হ্যাকিং, ঘটছে ব্ল্যাকমেইলের মতো ঘটনাও। হুট করে লগ ইন করতে পারছি না, তা আমি আমার ফ্রেন্ডের একটা আইডি থেকে আমার আইডিটা চেক করি, তো দেখি যে পোস্টের মধ্যে নিচে লেখা আছে যে আইডিটা বিক্রয় করা হবে। যদি এই পরিমাণ টাকা না দেন তাহলে এটা থেকে আমি অনেক আনইউজুয়াল বা পোস্ট বা এই টাইপের কিছু একটা করবে আর কি। যেগুলো আমরা আসলে পোস্ট করতে চাই না এমন কিছু ছবি কালেক্ট করে তারা ওখানে পোস্ট করে দিচ্ছে। কেবল সামাজিক মাধ্যমেই নয়, সাইবার আক্রমণ হচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও। এমনকি নিরাপত্তা বাহিনীর ওয়েবসাইটগুলোও এই হামলা থেকে রেহাই পাচ্ছে না। তথ্য চুরির পাশাপাশি দেশের ব্যাংকিং ও অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানে প্রায়ই ঘটছে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার মতো ঘটনা। ব্যাংক অ্যাক্সেস করতে গিয়ে দেখি যে আমার ব্যাংক অ্যাক্সেস করতে পারছি না এবং টাকাও নেই। সিমটাকে রিপ্লেস করে ওরা সিমের থ্রুতে আমার ইন্টারনেট ব্যাংকের টাকাটাকে সরা নিয়ে গেছে। এই অবস্থাকে সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। যে কোনো প্রযুক্তি নেগেটিভ অ্যাপ্লিকেশন আছে এবং সব দেশেই হয়েছে। এটার মাধ্যমে ক্রাইম যদি হতে থাকে, ক্রিমিনালিটিটা প্রচণ্ড বাড়তে থাকবে এবং এই টেকনোলজিটা সাংঘাতিক এবং ভয়াবহভাবে একটা ক্রিমিনাল টেকনোলজিতে রূপান্তরিত হবে। এই ইন্টারনেটের যে ঝুঁকিগুলো সম্পর্কে মানুষের সচেতন করাটা করতে হবে বেশি। কাউন্টার টেকনোলজি বাংলাদেশে আরও দ্রুত নিয়ে আসতে হবে। বলা হচ্ছে সামনের দিনগুলোতে অপরাধের সবচেয়ে বড় জগৎ হতে চলেছে সাইবার জগৎ। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যেখানে ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই অসচেতন, সেখানে সাইবার অপরাধ দমনে সরকারের উদাসীনতা ক্ষতির বড় কারণ হতে পারে বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানীরা। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। 2.5 ঘন্টার ঊর্ধ্বশ্বাস অভিযানের পর ময়মনসিংহ মেডিকেলে লিফট ছিঁড়ে আটকে পড়া রোগী সহ 5 জন উদ্ধার। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী এসআই মাসুদের বিরুদ্ধে মামলা গ্রহণের বিষয়ে হাইকোর্টের আদেশ লিখিতভাবে মোহাম্মদপুর থানা পুলিশকে জানিয়েছেন রাব্বির আইনজীবীরা। দুপুরে রাব্বির পক্ষে হাইকোর্টে রিটকারী 2 আইনজীবী আদালতের আদেশটি লিখিতভাবে জানাতে থানায় যান। তবে মোহাম্মদপুর থানা পুলিশ আইনজীবী স্বাক্ষরিত আদালতের আদেশের কপিটি গ্রহণ করেননি। হাইকোর্টের মূল আদেশটি হাতে পেলে মামলার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। পরে রাব্বির আইনজীবী জুলফিকার আলী জুনু সাংবাদিকদের জানান, আইনজীবী স্বাক্ষরিত আদালতের আদেশ গ্রহণ না করে থানার ওসি অসৌজন্যমূলক আচরণ করেছেন। গত 9 জানুয়ারি গোলাম রাব্বিকে নির্যাতন করে
মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার আর গতকাল এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে নির্যাতনকারী এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে রাব্বির লিখিত অভিযোগ মামলা হিসেবে গ্রহণের আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে মাসুদকে অপরাধী বলে মন্তব্য করেন হাইকোর্ট। আমরা আদালতের আদেশটি আপনার ডিএলআর 44 ডিএলআর 219 মূলে একটি লয়ার সার্টিফিকেট মূলে আমরা মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করতে এসেছিলাম। লয়ার সার্টিফিকেটের রিসিপ্ট কপিও চেয়েছিলাম। এটাই হলো আদালতের আদেশ, কিন্তু ওনারা কোনো লয়ার সার্টিফিকেটের কোনো আমাদেরকে রিসিপ্ট কপি দেন নাই এবং এজাহার হিসেবে গণ্য করার জন্য ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় জামায়াত বিএনপি জড়িত মন্তব্য করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানী শাহবাগে এক মানববন্ধনে তিনি এ দাবি করেন। সকাল 11টায় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন। তারা দাবি করেন, স্বাধীনতা বিরোধী চক্র সম্পূর্ণ পরিকল্পিতভাবে ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি কেন্দ্র ও জাদুঘরে হামলা চালিয়েছে। ছবি দেখে ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ওস্তাদ আলাউদ্দিন খাঁর যে সমস্ত স্মৃতি সেদিন নষ্ট করা হয়েছে, অর্থ দিয়ে তার পরিমাপ করা যাবে না। তারা আমাদের ঐতিহ্যের উপর আঘাত এনেছে, আমাদের সংস্কৃতির উপর আঘাত এনেছে। এর পিছনে জামাত আছে, এর পিছনে বিএনপি আছে, এর পিছনে 71-এর ঘাতকদের মদত আছে, এর পিছনে মৌলবাদী শক্তি আছে, এর পিছনে জঙ্গিবাদী শক্তি আছে। আজকে বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে। আমি তা সমর্থন করে বলতে চাই, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কোন অবস্থাতেই তাদেরকে পার পাওয়ার সুযোগ নেই, তাদেরকে বিচার বহির্ভূতভাবে রাখার কোনো সুযোগ নেই। অবশ্যই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। রাত 11টার সময়ে আরও থাকছে। রাজধানীর গ্রিন রোডে গাড়ি পার্কিং এর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজুকের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হয়েছে কয়েকটি দোকান। 2.5 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ছিঁড়ে যাওয়া লিফট থেকে রোগীসহ 5 জনকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রোগী জসিমউদ্দিনের একটি পা লিফটে আটকে যাওয়ায় গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাইমা কুন্দের ক্যামেরায় বিস্তারিত হারুনুর রশিদের রিপোর্টে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেল 4:45টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলা থেকে দ্বিতীয় তলায় অর্থোপেডিক্স ওয়ার্ডে রোগী নিয়ে ওঠার সময় বিকট শব্দে লিফট আটকে যায়। এ সময় লিফটে আটকা পড়ে রোগী ও তাদের স্বজনরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে 2.5 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে লিফটের একটি অংশ কেটে রোগী ও তাদের স্বজনদের উদ্ধার করে। লিফটের যে দরজা আছে, দরজাটাকে আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে এমনভাবে কাটছি, একটা দরজার মতো বের করেছি। ওখান থেকে আমরা রোগীর সাথে যারা জীবিত লোক ছিল তাদেরকে প্রথম উদ্ধার করলাম। রোগীকে জীবিত রাখার জন্য আমরা একটু সময় নিয়ে উদ্ধার করেছি। ভিতরে গেলাম, ট্রলিটা অর্ধেক গেল, তারপরে লিফট অটোমেটিক উপরে উঠতে শুরু করলো। এদিকে লিফটে আটকে আঘাত পাওয়ায় রোগী জসিমউদ্দিনের একটি পায়ে অপারেশন করা হয়েছে। উদ্ধারকৃতরা সকলেই আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একটু সামান্য আহত অবস্থায় 3 জনকে নেওয়া হয়েছে, ওগুলি সবাই স্টেবল এবং ভালো আছে। আর একজনের চামড়া এবং ফ্যাট একটু কাটা গেছে এই আপনার পায়ের নিচে, পায়ের দিকে। সম্ভবত অতিরিক্ত লোডের কারণে লিফট ছিঁড়ে গেছে এবং দুর্ভাগ্যজনক পা স্লিপ করে বেরিয়ে গেছে একজনের, যার জন্য এটা খুব দুর্ঘটনাটা খুব ক্রিটিক্যাল ছিল। সফলভাবে এই গুরুতর অবস্থাটা নিয়ন্ত্রণ করা গেছে। এদিকে এ ঘটনা তদন্তে হাসপাতালের উপপরিচালক ডাক্তার আবুল আহসানকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী 10 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের 24 বছর পূর্ণ হলো আজ। যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে 1992 সালে জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত হয়েছিল 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। এই সংগঠনটির 2 যুগ পূর্তি উপলক্ষে রাজধানীর WVA মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন এমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বক্তারা। সালে এই আন্দোলন পাঠ্যসূচি কিন্তু আজকে এই অবস্থায় চলে আসছে যে ৭৫ পরবর্তী যে ক্লাসে এবং আমরা জানি এবং আমরা বিশ্বাস করি আমি সেটা হচ্ছে যে আমরা বিএনপি এবং খালেদা জিয়ার আসল চেহারা উন্মোচন হয়েছে। সুতরাং যুদ্ধ অপরাধীদের বিচারের আন্দোলনটা তখনই সমাপ্তি পাবে যখন আমরা সম্পূর্ণরূপে পাকিস্তানের সব দালালদের এবং জঙ্গিবাদীদের, যুদ্ধ অপরাধীদের এবং সাম্প্রদায়িক শক্তিকে সম্পূর্ণভাবে নির্মূল ও ধ্বংস করতে পারবো, বাংলাদেশকে নিরাপদ করব। বহু জায়গায় এই ধরনের যে বিচার হয়েছে তার চেয়ে বাংলাদেশে যে বিচার হচ্ছে তা অনেক সুষ্ঠু এবং ন্যায়পরায়ণ। একটি মহলের বিরুদ্ধে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, ভবনের বাসিন্দা এক শিক্ষক ও তার স্ত্রী জাদুঘরের কাজকর্মে বিভিন্নভাবে বাধা দিচ্ছেন, যদিও বিষয়টি অস্বীকার করছেন ওই দম্পতি। এদিকে ক্যামেরার সামনে বিষয়ে কিছু বলতে রাজি হয়নি নিউ মার্কেট থানা পুলিশ। রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীর এলিফ্যান্ট রোডে শহীদ জননী জাহানারা ইমামের পুরনো বাড়িটি ভেঙে ২০০৫ সালে যৌথ উদ্যোগে তৈরি করা হয় এই বহুতল ভবনটি। শুরুতেই শর্ত ছিল এই বাড়ির দোতলায় একটি ফ্ল্যাটে প্রতিষ্ঠিত হবে একটি জাদুঘর, পাশাপাশি নিচতলায় থাকবে একটি মুরাল। কিন্তু শুরু থেকেই নানা বিপত্তির মধ্য দিয়ে যেতে হয় জাদুঘর কর্তৃপক্ষকে। প্রতিনিয়তই সইতে হচ্ছে মানসিক যন্ত্রণা, আর এজন্য তাদের সরাসরি অভিযোগ ভবনের বাসিন্দা এক দম্পতির দিকে। তাজুল মাস্টার এবং ওনার ওয়াইফ, ওরা দুজনকে দেখে বুঝেই জানা যে বিষয়টা ওনারা করতে পারেন, কিন্তু ওনাদের বলার সাথে কাজের কোনো মিল নেই। যেই ব্যক্তি পুলিশ দিয়ে একটা আমাদের সিকিউরিটি গার্ড একটা ছেলে মানুষ কিভাবে আপনার মার খাওয়াতে পারছেন মিথ্যা অভিযোগ দিয়ে, সন্ত্রাসী দিয়ে আমাদের কোনো হামলা করাবে না, কোনো প্রবলেম করবে না, এটার তো নিশ্চয়তা কেউ দিতে পারতেছে না। ওনার কারণে আমরা বাধ্য হয়েছি সপ্তাহে ৬ দিনই মোরালের ভিতরে আমরা পর্দা দিয়ে রাখতে। একই কথা বলছেন ভবনের বাকি ৯ জন মালিকের মধ্যে ৭ জনই। উনি চাচ্ছে ওনার একক কথাই সবকিছু চলবে, এখানে জাদুঘর তার পছন্দ না। উনি বলছে যে এখানে অনেক অসামাজিক কার্যকলাপ হয় এই সেই এগুলা। এদিকে অভিযুক্ত দম্পতি বলছে জাদুঘর নয়, বরং ফ্ল্যাট মালিকদের অন্তর্কোন্দলের জেরেই তাদের দিকে অভিযোগের তীর। বিশ্বের সবাই তো জানে জাহানারা ইমামকে, আমি কেন জাদুঘরের পিছনে লাগবো? এখানে মানুষগুলা মিথ্যাচার করতেছে আমাদের জাদুঘর নিয়ে। আমি আজকে 10 বছর এখানে থাকি। এদিকে একাধিকবার নিউ মার্কেট থানার হস্তক্ষেপেও মেলেনি সুরাহা। সবশেষ শনিবার দেয়া হয় আরও একটি অভিযোগপত্র। এ সম্পর্কে জানতে চাইলে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টেলিফোনে সময় সংবাদকে জানান বিষয়টি তদন্তাধীন, যদিও ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তিনি। মুক্তিযুদ্ধের সব হারানো এই মহিষী নারীর নেতৃত্বেই গণ আন্দোলনের রূপ নিয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবি। অথচ সেই দাবি পূরণের বিজয় উল্লাসে পুরো জাতি যখন আজ মাতোয়ারা, ঠিক তখনই তার উল্টো পাশে শহীদ জননীর এই জাদুঘরটি ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। তারা বলছেন, কর্তৃপক্ষের একটু সদয় দৃষ্টি অন্ধকারের থাপা থেকে রক্ষা করতে পারবে এই সংগ্রহশালাটিকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভবনের বেসমেন্টে বাণিজ্যিক ব্যবহার এবং সড়কে গাড়ি পার্কিং ঠেকাতে প্রাথমিকভাবে 9 দিনের কর্মসূচি হাতে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এর অংশ হিসেবে আজ দ্বিতীয় দিনের মতো গ্রিন রোডের স্বপ্ন সুপার শপে অভিযান চালানো হয়। পার্কিং এর জায়গায় স্টোর রুম করায় স্বপ্ন সুপার শপকে 5 লাখ টাকা জরিমানা করে রাজুক। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ জানান, যারা অবৈধভাবে পার্কিং এর জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী ভূমিকম্পের ঝুঁকিতে থাকা লালমাটিয়া নিউ কলোনির 7টি ভবনের শতাধিক পরিবারকে সরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তা। এরই ধারাবাহিকতায় ভবনগুলোকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের প্রথম ডিজিটাল কেবল টেলিভিশন সার্ভিস হিসেবে যাত্রা শুরু করলো বেঙ্গল ডিজিটাল। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই সার্ভিসের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বেঙ্গল কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তের কেবল অপারেটররা এতে তাদের মতামত তুলে ধরে। শুধুমাত্র টেলিভিশনটাই আমরা দেখবো না, এর সাথে আমরা ইন্টারনেট
পাকিস্তানি পেশোয়ারের খাইবার এজেন্সি এলাকায় আত্মঘাতী বোমা হামলায় কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত 10 জন নিহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালেবান টিটিপি। মঙ্গলবার কারখানা বাজারের কাছে এ হামলায় আহত হন অন্তত 20 জন। হতাহতদের মধ্যে অধিকাংশ স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্য। একটি গাড়িবহর লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে স্থানীয়দের বরাত দিয়ে জানায় দৈনিক ডন। বিস্ফোরণে বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। এরই মধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু গোল্ড কাপে বড় জয়ে ফাইনালে উঠেছে নেপাল। মালদ্বীপকে 4-1 গোলে হারিয়েছে গোপাল মাহারজনের দল। এই ম্যাচে আসরের প্রথম হ্যাট্রিক করেছেন নেপালের নবযুগ শ্রেষ্ঠা। শুক্রবার ফাইনালে বাহরাইনের মুখোমুখি হবে নেপাল। গ্রুপ পর্বের দুর্দান্ত পারফরমেন্স ও ফিফা র্যাঙ্কিং সব দিকেই নেপালের চেয়ে এগিয়ে ছিল মালদ্বীপ। ম্যাচে মালদ্বীপ ফেভারিট হলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য ছিল নেপালের। 31 মিনিটেই নবযুগ শ্রেষ্ঠার গোলে প্রথম লিড পায় গোপাল মাহারজনের শিষ্যরা। 52 মিনিটেই মালদ্বীপকে হতাশ করে ব্যবধান দ্বিগুণ করেন বিশাল রায়। 2 গোলে পিছিয়ে পড়ে আরও ছন্নছাড়া হয়ে পড়ে মালদ্বীপের রক্ষণ ভাগ, আর সুযোগটা বেশ ভালোভাবেই লুফে নিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নেপাল। তার ফলও আসে 62 মিনিটে। নবযুগ শ্রেষ্ঠার দ্বিতীয় গোলে 3-0-তে এগিয়ে যায় লাল জার্সিধারীরা। তবে 77 মিনিটে মালদ্বীপকে সান্ত্বনার গোল উপহার দেন সাফ সুজুকি কাপে দুর্দান্ত খেলা নাশিদ আহমেদ। এরপর ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে দারুণ এক গোল করে দলকে 4-1 গোলের জয় উপহার দেওয়ার সঙ্গে আসরের প্রথম হ্যাট্রিকও করেন নবযুগ। রাত 11টার সময়ে এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরদিনই আন্দোলন স্থগিত করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 9 দিন পর এমন ঘোষণায় উল্লসিত শিক্ষার্থীরা। জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে বাবলুকে বাদ দিলেন এরশাদ। আবারও মহাসচিব রুহুল আমিন হাওলাদার। সিদ্ধান্ত প্রত্যাখ্যান করল দলের সংসদীয় কমিটি। নকশায় সংশোধনী আনা হচ্ছে মালিবাগ মৌচাক ফ্লাইওভার প্রকল্পে। ব্যয় বাড়ল প্রায় 450 কোটি টাকা। একনেগের সভায় সিদ্ধান্ত। দুর্ভোগের শঙ্কায় স্থানীয়রা। জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়াই এখন চ্যালেঞ্জ বললেন ফখরুল। সমাধি না সরাতে সরকারের প্রতি আহ্বান। এবং শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের 24 বছর পূর্ণ হলো আজ। তার স্মৃতি জাদুঘর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।